নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো একটা এমবিএ কোর্সের এন্ট্রান্স এক্সামে হওয়া জালিয়াতির দ্বিতীয় তথা শেষ ভাগ। চলুন আমরা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে এমন একটা সফরে যাই যেখানে প্রতি পদক্ষেপে এমন সব সত্য উঠে আসবে যে আপনারা হতবাক হয়ে যাবেন। অমিত গাডগিল, উমেশ রায়, প্রেরণা আলগ, গিরিশ খেরা, অর্চনা দিবাকর, রাজীব শাহ এই নামগুলি হলো মুম্বাইয়ের নামকরা প্রতিষ্ঠান NMIMS এ অ্যাডমিশনের জন্য কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ দিতে আসা কিছু স্টুডেন্টের। ইনস্টিটিউটের টেস্টে এদের খারাপ পারফরমেন্স দেখে NMIMS এর এক্সামিনার আর অ্যাডমিনিস্ট্রেটর অবাক হয়ে যান। এরা সেই সব স্টুডেন্ট যারা আলাদা আলাদা সেন্টারে নেওয়া NMIMS এর এন্ট্রান্স পরীক্ষায় খুব ভালো নম্বর হাসিল করেছিল, কিন্তু তাদের ট্যালেন্ট আর ম্যানেজমেন্ট কোর্সের জন্য যোগ্যতা কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে একদমই দেখা গেল না। ম্যানেজমেন্ট এখানে কিছু জালিয়াতির ইঙ্গিত টের পেয়েছিল। অমিত গাডগিল নাগপুরের একজন ব্যবসায়ীর ছেলে যে 1 বছর আগে ক্যাট পরীক্ষায় ফেল করেছিল, আর সে কোনো এক প্রাইভেট ইনস্টিটিউট থেকে ম্যানেজমেন্ট করার সিদ্ধান্ত নেয়। তার প্রস্তুতির জন্যই সে নাগপুরের এক্সেল ম্যানেজমেন্ট ক্লাস থেকে কোচিং নেওয়া শুরু করেছিল। NMIMS এর ভাইস চ্যান্সেলর নরেশ শর্মা আর ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন সুচিত্রা বাগ এই কেসকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে নিয়ে যায়। ক্রাইম ব্রাঞ্চ প্রথমে এন্ট্রান্স আর অ্যাডমিশন প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে চায়। নরেশ আর সুচিত্রা তাদের জানায় যে NMIMS এর নেওয়া অ্যাপ্লিকেশন আর এন্ট্রান্স এক্সাম একটি গ্লোবাল লেভেল টেস্টিং এজেন্সি পেটেনসন ইনকর্পোরেটেড দেখাশোনা করে। ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ভরা হয়, যেখানে ক্যান্ডিডেটের কাছে এন্ট্রান্স এক্সামের জন্য তাদের পছন্দের সেন্টার বেছে নিতে বলা হয়। সারা দেশে NMIMS এর এন্ট্রান্স এক্সামের জন্য 18টি সেন্টার আছে, যা 5টি জোনে বিভক্ত: নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট আর সেন্ট্রাল জোন। পেটেনসন ইনকর্পোরেটেড এন্ট্রান্স এক্সাম পরিচালনা করে, আর তারপর মার্কসের ভিত্তিতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তৈরি করা হয়। এই অবধি অ্যাডমিশন প্রসিডিওরের সমস্ত দায়িত্ব পেটেনসন ইনকর্পোরেটেড পালন করে। এই লিস্ট NMIMS এর কাছে পাঠানোর পর এবার অ্যাডমিশন প্রসিডিওর NMIMS এর হাতে চলে আসে, আর তারা বেছে নেওয়া ক্যান্ডিডেটদের কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকেন। ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে যে পুরো প্রসিডিওরে অনলাইন ফর্ম ভরার সময় ক্যান্ডিডেটদের ফটোগ্রাফের প্রয়োজন হয় না। প্রথমবার ক্যান্ডিডেটদের ফটো এন্ট্রান্স এক্সাম সেন্টারেই নেওয়া হয়, কিন্তু এই ফর্ম সেই ফর্ম নয় যা NMIMS ক্যান্ডিডেটদের কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে ডাকার সময় ব্যবহার করে থাকে। পেটেনসন ইনকর্পোরেটেড দ্বারা সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্টের ক্যান্ডিডেটদেরই NMIMS কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য কল লেটার পাঠায়। সিলেক্টেড ক্যান্ডিডেটরা একটা নতুন ফর্ম ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা ফিল আপ করে নিজেদের ফটো আর ফিজের সঙ্গে NMIMS এ পাঠায়। ক্রাইম ব্রাঞ্চ বুঝে যায় যে এই ধরনের প্রসিডিওরে এটা বোঝা সম্ভব নয় যে ক্যান্ডিডেট কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য এসেছে সেই ক্যান্ডিডেটই এন্ট্রান্স এক্সাম দিতে এসেছিল কিনা, অর্থাৎ অন্য কেউ তার জায়গায় এই এক্সাম দিতে যেতে পারে। সেই 6 ক্যান্ডিডেট অমিত গাডগিল, গিরিশ খেরা, প্রেরণা আলগ, অর্চনা দিবেকর, রাজীব শাহ আর উমেশ রায়ের এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময় ফিল আপ করা ফর্ম পেটেনসন ইনকর্পোরেটেডের কাছে চাওয়া হয়, আর তাতেই একটা আশ্চর্যজনক সত্য সামনে আসে। 2 ব্যক্তি এই সব ক্যান্ডিডেটদের নামে আলাদা আলাদা শহরের সেন্টারে এক্সাম দিয়েছে। 2টি মেয়ের জন্য এই 2 ব্যক্তি এক্সাম দিয়েছে। এবার ক্রাইম ব্রাঞ্চ এটাও জানতে পারে যে এই সমস্ত ক্যান্ডিডেটের অনলাইন ফিজ জনৈক শৈলেন্দ্র নাগর দিয়েছিল, যে দিল্লিতে থাকে। নাগপুরের অমিত গাডগিলকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ খবর নেওয়া শুরু হয়, আর জালিয়াতির প্রথম ধাপ তখনই সামনে আসে যখন অমিত গাডগিল ইনভেস্টিগেশন অফিসারদের জানায় যে সে এন্ট্রান্স এক্সাম দিতে যায়নি। সে এটাও জানে না যে তার জায়গায় এন্ট্রান্স এক্সাম কে দিতে গিয়েছিল। তাহলে তাকে কিভাবে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হলো? অমিত জানায় যে তার কোচিং ক্লাস এক্সেল ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটর বসন্ত কানিতকার তাকে দিল্লির এক ম্যানেজমেন্ট কনসালটেন্ট পূর্ণেন্দু গুপ্তার সঙ্গে দেখা করায়। পূর্ণেন্দু অমিতকে এন্ট্রান্স এক্সাম দেওয়ার বদলে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেওয়ার পরামর্শ দেয়। এর জন্য পূর্ণেন্দু 20 লাখ টাকা চায়। অমিত আর তার বাবা এই শর্তে রাজিও হয়ে যায়, আর পূর্ণেন্দুকে প্রথম কিস্তি 10 লাখ টাকা দিয়েও দেওয়া হয়। অমিত তাকে নিজের অ্যাপ্লিকেশনের জন্য জরুরি ডকুমেন্টসও দিয়ে দেয়। তার কিছুদিন পরেই অমিতকে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হয়। তার এটা ধারণাও ছিল না যে তার জায়গায় অন্য কেউ এন্ট্রান্স এক্সাম দিতে গিয়েছিল, আর পূর্ণেন্দু গুপ্তা তাকে জালিয়াতির অপরাধের অংশীদার বানিয়ে ফেলেছিল। কিভাবে চলেছিল পূর্ণেন্দু গুপ্তার এই জালিয়াতির ব্যবসা? এবার তারপর স্যার, আমার মনে হয় যে আমাদের এক্সেল ক্লাসেসের বসন্ত কানিতকারের সঙ্গে কথা বলতে হবে। বসন্তই অমিতকে পূর্ণেন্দুর সঙ্গে আলাপ করায়। এরা খুব চালাক লোক স্যার, নিজেদের সমস্ত কাজ খুব দক্ষতার সঙ্গে করেছে। এরা তো একটা কর্পোরেট অর্গানাইজেশনের মতো ডিল করে। হতে পারে এদের আলাদা ডিভিশন আছে, যেখান থেকে ওরা আলাদা আলাদা জায়গা থেকে এই স্টুডেন্টগুলোকে বাছে। যেমন নাগপুর থেকে অমিত গাডগিল, মুম্বাই থেকে অর্চনা দিবেকর, দিল্লি থেকে উমেশ রায়, ভোপাল থেকে গিরিশ খেরা, আহমেদাবাদ থেকে রাজীব শাহ, লখনৌ থেকে প্রেরণা আলক, আর না জানি এদের মতো কত রয়েছে। হোয়াইট কলার চিটিংবাজদের একটা গ্যাং। একটা স্টুডেন্টের কাছ থেকে 20 লাখ টাকা,
জানি না এই চিটিংবাজি কতদিন ধরে চলছে স্যার। স্যার আমি করেছিটা কি, কারণটা কেউ বলবেন আপনারা? ভালোভাবে আমাদের সঙ্গে গেলে আমাদের পক্ষে সুবিধা হবে, নইলে অ্যারেস্ট করেও নিয়ে যেতে পারি। স্যার আমি কি করেছি আর আপনারা আমার কাছে কি জানতে চান? পূর্ণেন্দু গুপ্তার সমস্ত ইনফরমেশন আমাদের চাই, ছোট বড় ডিটেলস সবকিছু। পূর্ণেন্দু গুপ্তার ব্যাপারে? হ্যাঁ। স্যার উনি দিল্লিতে থাকেন, ম্যানেজমেন্ট এক্সপার্ট, ম্যানেজমেন্ট কাউন্সেলিং সেন্টার চালান, ইয়াং ইন্ডিয়া কাউন্সেলিং সার্ভিসেস। স্যার স্যার পূর্ণেন্দুর ফোন এখনো অন আছে, সার্ভেলেন্সে দেওয়া হয়েছে, জাভেদপুরি এরিয়ায় থাকে। দিল্লি পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে ওর ওপর নজর রাখতে। মিস্টার কানিতকর, আপনি একজন এডুকেশনিস্ট, তার মানে আপনাকে যদি আমি একদম সোজাসুজি প্রশ্ন করি তাহলে সবকিছু বলে দেবেন আমাদের। তাহলে বলুন, এই র্যাকেটে কারা কারা জড়িত, আর কিভাবে এই র্যাকেটটা কাজ করে? কোন র্যাকেটের সম্বন্ধে বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি পূর্ণেন্দু গুপ্তাকে চিনি অবশ্যই, কারণ আমরা দুজন একই ফিল্ডে বিলং করি। উনি আমার কোচিং সেন্টারে অ্যাজ এ কনসালটেন্ট প্রায়ই আসেন। স্যার আমি আপনাকে সত্যি বলছি স্যার, আমি সত্যিই জানি না ওনার কোনো র্যাকেটে হাত আছে কিনা। আমি গত 4 বছর ধরে এই কোচিং সেন্টার চালাচ্ছি স্যার। অনেক কষ্ট করেছি স্যারের জন্য, এখানে পৌঁছানোর জন্য, নাম কামানোর জন্য। পূর্ণেন্দু গুপ্তার সঙ্গে আপনার কোথায় আলাপ হয়? স্যার এখানে এই নাগপুরে একজন ভালো প্রফেসর আছে ম্যানেজমেন্টের, প্রফেসর পঙ্কজ সিং। আমাদের কোচিং ইনস্টিটিউটে অ্যাজ এ গেস্ট লেকচারার আসেন। উনিই প্রথম আমাকে পূর্ণেন্দু গুপ্তার সঙ্গে পরিচয় করান, এই প্রায় 3 বছর আগে। আর তখন থেকেই পূর্ণেন্দু গুপ্তা আমাদের ইনস্টিটিউশনে আসেন। আর আপনি এটা জানতেনই না উনি কিসের জন্য আসতেন? স্যার কাউন্সেলিংয়ের জন্য আসতেন। উনি সবসময় ভালো স্টুডেন্টদের খুঁজতেন, ব্রাইট স্টুডেন্টদের মোটিভেট করতেন। আর বড় বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ওনার ভালো পরিচিতি আছে, উনি এমনটাই বলেছিলেন। প্রফেসর পঙ্কজ সিং। স্যার এরা দুজন কারা? এদেরকে আমি চিনি না। মিস্টার কানিতকর, আপনার অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্টস সব ডিটেলস এখানে লিখে দিন। স্যার আমি কি করেছি স্যার বলবেন তো স্যার? স্যার আমি কি করলাম? বলুন। ওদিকটা দেখো। প্রফেসর পঙ্কজ সিং, আমি আপনার কাছ থেকে সব পরিষ্কারভাবে শুনতে চাই। এই র্যাকেটটা কিভাবে অপারেট হয়, এর মধ্যে আপনার রোল কি?
আর পূর্ণেন্দু গুপ্তার রোল কি? আর এর মধ্যে মাস্টার মাইন্ডটাই কে বলুন? স্যার আমি পূর্ণেন্দু ছাড়া কাউকে চিনি না স্যার। এটা তো বলুন আপনার রোলটা কি? কিচ্ছু না। হ্যাঁ, আমি ওই 5 বছর ধরে পূর্ণেন্দুকে চিনি স্যার। ও আমাকে জিজ্ঞাসা করতো আমার কলেজে আমার ইনস্টিটিউটে পড়া ম্যানেজমেন্ট করতে চাওয়া মেধাবী স্টুডেন্টদের সাথে ও শুধু কথা বলতে চাইতো, যাতে ও ওদের চালে ফাঁসিয়ে নোট কামাতে পারে। স্যার আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। তাহলে আপনি কি সোশ্যাল সার্ভিস করছিলেন? আগে না স্যার, আমি পূর্ণেন্দুর কাউন্সেলিং সেন্টারের কনসালটেন্ট। এর জন্য আমি টাকা পেতাম স্যার। তার মানে আপনি দালাল ছিলেন? আগে না স্যার, আমি কনসালটেন্ট। আমাকে শুধু এটুকু বলা হয়েছিল ভালো ছাত্রদের যেন আমি ওর সাথে আলাপ করিয়ে দিই, যাতে ও তাদের বড় ইনস্টিটিউটে প্রমোট করতে পারে। বড় বড় ইনস্টিটিউটের সাথে ও যুক্ত আছে। ও তো আমাকে এটাই বলেছিল, আর আমি ওকে ভরসা করেছিলাম স্যার। স্যার, বসন্ত কানিতকারের ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় ট্রানজাকশন হয়নি, না বাড়িতে না ক্লাসে, কোথাও কোনো ক্যাশ পাওয়া যায়নি। বাড়ি আর ক্লাস ছাড়া কোনো বড় প্রপার্টিও নেই যেটা থেকে সন্দেহ করা যায়। বসন্ত কানিতকার আর পঙ্কজ সিং, হতে পারে এরা দুজন শুধুই কনসালট্যান্ট, পূর্ণেন্দু গুপ্তার কাছে পৌঁছানোর সিঁড়ি। হতে পারে ওরা এই র্যাকেটের সঙ্গে যুক্তই নয়, কিন্তু এটা ঠিক যে এই র্যাকেটটা অনেক বড়, এর সঙ্গে অনেকেই জড়িত। স্যার হতে পারে বসন্ত কানিতকার এর মধ্যে নেই, কিন্তু আমার পুরো সন্দেহ এই পঙ্কজ সিংকে। এ নিশ্চয়ই পূর্ণেন্দু গুপ্তার সঙ্গে রয়েছে। মিস্টার কানিতকার, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন আপনি পূর্ণেন্দুকে কিচ্ছু বলবেন না। আমরা আপনার উপরেও নজর রাখবো আর ওর উপরেও। যদি আপনি ওনাকে সাহায্য করার চেষ্টাও করেন, তাহলে আপনি নিশ্চয়ই জেলে যাবেন। খুব সাবধানতার সঙ্গে ক্রাইম ব্রাঞ্চ এই র্যাকেটের পর্দা ফাঁস করার দিকে এগোচ্ছিল। এই র্যাকেটের অনেকগুলো সূত্র ছিল, আর তাদের নজর ছিল পূর্ণেন্দু গুপ্তার উপর। কিন্তু তারা পূর্ণেন্দু গুপ্তাকে তখনই ধরতে পারবে যখন তাদের হাতে সব প্রমাণ চলে আসবে, আর এটা বোঝা যাবে যে এই র্যাকেট কিভাবে অপারেট হচ্ছে। স্যার এতে কতগুলো ফর্ম আছে? স্যার, মোর দেন 60। ইটস আনবিলিভেবল। ফ্রড করে 60 জনেরও বেশি ক্যান্ডিডেট এন্ট্রান্স এক্সামে পাশ করেছে। আমাদের গত বছরের এন্ট্রান্স টেস্ট ফর্ম আর অ্যাডমিশন ফর্ম ওগুলো চেক করতে হবে। হয়তো এই ফ্রডটা অনেকদিন ধরেই চলছে। স্যার, এই পুরো কেসের কোঅর্ডিনেটর পূর্ণেন্দু গুপ্তা, প্রফেসর পঙ্কজ সিং ছোট্ট একটা বোর্ডে, আর বসন্ত কানিতকার যে নাগপুরে একটা এক্সেল ম্যানেজমেন্টের ক্লাস চালায়, সে এই র্যাকেটের ব্যাপারে কিছুই জানে না। শৈলেন্দ্র নাগার দিল্লিতে থাকে আর পূর্ণেন্দু গুপ্তার ইয়াং ইন্ডিয়ান কাউন্সেলিংয়ে কাজ করে। এন্ট্রান্স ফিজ ওর ক্রেডিট কার্ড থেকেই পে করা হয়েছে। আর ধর্মেন্দ্র নাগার এ হলো ওর ছোট ভাই, আর ওখানে ওর সঙ্গে কাজও করে। কিন্তু এক্স্যাক্টলি ওর রোলটা কি সেটা এখনো জানা যায়নি। তা সত্ত্বেও এক্ষুনি পূর্ণেন্দুকে টাচ করো না। ঠিক আছে, ঠিক সময় আসলে ওকে তুলে নিও। আমার মনে হয় এর মধ্যে অনেকেই জড়িত রয়েছে। আগে গোড়ার লোকগুলোকে ধরে নিই, তারপর। হ্যাঁ স্যার, শুধুমাত্র অমিত গাডগিলের সঙ্গে কথা বলেই এত কিছু জানা গেছে। বাকি ক্যান্ডিডেটদেরকেও জিজ্ঞেস করতে হবে। আমি চিনি না স্যার একে। আমি তো শুধু পূর্ণেন্দু গুপ্তাকেই চিনি। উনি আমাকে বলেছিলেন যে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশনের জন্য কল আসবে। পূর্ণেন্দু গুপ্তার সঙ্গে তোমার কোথায় দেখা হয়? চন্দ্রেশ মিত্র আলাপ করিয়েছিল। উনি আমার বেস্ট ফ্রেন্ডকে চিনতেন, আর উনি আমাকে বলেছিলেন যে আমার NMIMS এ অ্যাডমিশনও করিয়ে দিতে পারেন। এই চন্দ্রেশ মিত্রটাকে? স্যার ঠিকমতো তো আমিও জানি না, কিন্তু শুনেছি পানভেলে ওনার একটা হোটেল আছে। হ্যাঁ স্যার, আমি মনোজ যাদবকে ম্যানেজমেন্ট কোটার সিটের জন্য পেমেন্ট করেছিলাম স্যার। এই মনোজ যাদবটা কে? স্যার উনি ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আর গাজিয়াবাদে ওনার ইনস্টিটিউট আছে স্যার। ফিউচার গার্ডেন সার্ভিসের মনোজ যাদবকে আমি পেমেন্ট করেছিলাম।
স্যার মনোজ যাদব তো আমাকে এটা কখনোই বলেনি যে আমার জায়গায় এন্ট্রান্স এক্সাম দিতে অন্য কেউ যাবে। মনোজ যাদব ফিউচার গাইডেন্স সার্ভিসেসের লোক। ইয়েস স্যার। পূর্ণেন্দু গুপ্তা, এই পুরো ফ্রডটা জাল বেছানোর পেছনে এই লোকটারই হাত রয়েছে। এই দিল্লিতে ইয়াং ইন্ডিয়া কাউন্সেলিং চালায়। মনোজ যাদব এই কেসের দ্বিতীয় সূত্র। এই গাজিয়াবাদে ফিউচার গাইডেন্স সার্ভিসেস চালায় পঙ্কজ সিং। এ নাগপুরের প্রফেসর। এর কাজ হলো ট্যালেন্টেড ক্যান্ডিডেটসকে খুঁজে বার করা। চন্দ্রেশ মিত্র এও এই একই কাজ করে, পানভেলে একটা হোটেলও চালায়। শৈলেন্দ্র নাগার দিল্লিতে ইয়াং ইন্ডিয়া কাউন্সেলিং এর এমপ্লয়ি। এর কাজ হলো এন্ট্রান্স এক্সামিং এর ফিজ অনলাইনে পে করা। ধর্মেন্দ্র নাগার এ হলো শৈলেন্দ্র নাগারের ছোট ভাই, ওই সেন্টারেই কাজ করে। কিন্তু এর কি রোল সেটা এখনো জানা যায়নি। এদের নামও এখনো জানা যায়নি, যারা ডামি ক্যান্ডিডেটস হয়ে এন্ট্রান্স এক্সাম দেয়। অজয় মেহরা। অজয় মেহরাই দিল্লির ইয়াং ইন্ডিয়া কাউন্সেলিং আর গাজিয়াবাদের ফিউচার গাইডেন্স সার্ভিসেসের মালিক। এই বছরে 60 জনের বেশি ক্যান্ডিডেট এইভাবে এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার হয়েছে। আর এখন যারা কোর্স করছে তাদের মধ্যে এরকম 30 জন আছে। তার মানে যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছিল। হ্যাঁ, তার মধ্যে এমন 15 জন আছে যারা এইভাবে ফ্রড করে অ্যাডমিশন নিয়েছে এবং ডিগ্রিও পেয়েছে। তারা রেপিউটেড এমএনসিগুলোয় কাজও করছে। এবার জাল গোটানোর সময় হয়ে গেছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। স্যার, বলুন। পূর্ণেন্দু গুপ্তা আছে? জিজ্ঞাসাবাদ শুরু করার আগে এটা বলুন, এই দুজন কারা? গোপাল শুক্লা আর এটা প্রদীপ সহায়। আর এদের কোথায় পাবো? গোপাল শুক্লা ইন্দোরে, প্রদীপ সহায় গুরগাঁওয়ে। পূর্ণেন্দু গুপ্তা, আপনার মুখ খোলানোর জন্য আমাকে হাত ব্যবহার করতে হবে না, এরকমই আমার মনে হচ্ছে। বাকিটা আপনার ইচ্ছে। তলা থেকে গলা পর্যন্ত এই র্যাকেটের সবকিছু আমাকে খুলে বলুন। তাড়াতাড়ি বলুন, এই র্যাকেট কি করে অপারেট হয়? পূর্ণেন্দু গুপ্তা, আপনার মুখ খোলানোর জন্য আমাকে হাত ব্যবহার করতে হবে না, এরকমই আমার মনে হচ্ছে। বাকিটা আপনার ইচ্ছে। তলা থেকে গলা পর্যন্ত এই র্যাকেটের সবকিছু আমাকে খুলে বলুন। তাড়াতাড়ি বলুন, এই র্যাকেট কি করে অপারেট হয়? পঙ্কজ সিং আর চন্দ্রেশ মিত্র, এরা দুজন আমাদের জন্য ক্যান্ডিডেট খোঁজে।
আর ওই দুজনই প্রবাবেবল ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করে। তারপর আমি আর মনোজ তাদের সঙ্গে দেখা করি আর তাদের কোটা সিটের জন্য কনভিন্স করি। ম্যানেজমেন্ট কোটা, রাইট? ইয়েস। ক্যান্ডিডেটদের থেকে পেমেন্ট নেওয়ার পর অনলাইন ফর্মস কি করে ভরা হতো, আর এন্ট্রান্স এক্সামস আর এক্সাম সেন্টার্স এই দুটো কি করে ম্যানেজ করতেন? এই কাজটা শৈলেন্দ্র নাগার আর ওর ভাই উমেন্দ্র নাগার সামলাতো। ফর্ম ফিল আপ করে দিয়েছি, আর এগুলো তার রিসিট। গোপাল, তুমি উমেশ রায়ের নামে এক্সাম দেবে দিল্লি সেন্টার থেকে। এক্সাম ডেট 17 অক্টোবর, সেন্টার অসীমা ভবন। গিরিশ খেরা। ভোপাল 19 অক্টোবর, সেন্টার গুরুনাথ কলেজ। অমিত কার্গিল। নাগপুর 17 অক্টোবর, সেন্টার বিদ্যা ভবন। আর এই হলো তোমার ট্রেনের টিকিট। গোপাল শুক্লা, প্রদীপ সহায়, এরা দুজন কারা? এরা দুজনই আমাদের সেন্টারে কাজ করে। গোপাল শুক্লা ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট আর প্রদীপ সহায় বিটেক। এদের এন্ট্রান্স এক্সামে বসবার জন্য ক্যান্ডিডেট পিছু 1.5 লাখ টাকা করে দেওয়া হয়। আর এটা জানতেন যে ওরা এক্সেলেন্ট রেজাল্ট করবে? আমরা জানতাম যে এটা ওদের বাহাতের খেলা। ওরা তো মেয়েদের হয়েও এক্সাম দিয়েছে, কখনো ধরা পড়েনি। এইটা কি করে হতো? আমরা জানতাম যে এন্ট্রান্স টেস্ট সেন্টারে ঠিকমতো চেকিং হয় না। আর এই কাজটা তোমরা অনেকদিন ধরে করে আসছো। অজয় মেহরার রোলটা কি, আর ও কোথায়? অজয় মেহরা এই কোচিং সেন্টারগুলোর মালিক, আর উনি দিল্লিতেই থাকেন। এনএমআইএমএস এই একটাই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যাকে তোমরা টার্গেট করেছো, নাকি এরকমই আরো অনেক ইনস্টিটিউট আছে? এনএমআইএমএস এই একটাই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যাকে তোমরা টার্গেট করেছো, নাকি এরকমই আরো অনেক ইনস্টিটিউট আছে? এই র্যাকেটকে খুবই প্রফেশনাল কায়দায় চালনা করা হচ্ছিল, আর এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই ম্যানেজমেন্টে দক্ষ ছিল। একটা টিমের কাজ ছিল ক্যান্ডিডেটদের খুঁজে বার করা আর তাদের নিজেদের জালে ফাঁসানো। দ্বিতীয় টিম মার্কেটিং এক্সপার্টের মতো কাজ করত, আর ম্যানেজমেন্ট কোর্সের স্বপ্ন যারা দেখছে তাদের নিজেদের ক্লায়েন্ট বানাতো। তৃতীয় টিমের কাজ ছিল এন্ট্রান্স এক্সাম, আইডেন্টিটি প্রুফ, এই সব কিছু জাল ডকুমেন্টস বানানো আর ক্যান্ডিডেটদের জন্য সেন্টার আর এক্সাম ডেট অ্যালট করা। আর চতুর্থ টিম যারা নিজেরা একসময় খুব ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, কিন্তু এখন তারা ড্যামি ক্যান্ডিডেট সেজে পরীক্ষা দিচ্ছে আর ভালো নাম্বার নিয়ে আসছে। খুবই চতুরতার সঙ্গে এই জালিয়াতি চলছিল।
স্যার, সব অভিযুক্তরাই আমাদের কাস্টাডিতে আছে, একমাত্র অজয় মেহরা ছাড়া, যে ওই দুটো কোচিং ইনস্টিটিউটের মালিক। এখনো পর্যন্ত আমরা তো সবে একটা ইনস্টিটিউটেরই গন্ডগোল ধরতে পেরেছি। আমার তো মনে হয় এরকম অনেক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে যেখানে ঠিক এরকম ভাবেই ফ্রডারি চলছে। এটাই স্বাভাবিক। 3 বছর ধরে একটাই ইনস্টিটিউটের সাথে একইভাবে ফ্রড করে যাচ্ছে, বাকিগুলোকে কি আর বাদ দেবে? এই বছর যে 30 জন ক্যান্ডিডেট ফ্রড করে অ্যাডমিশন নিয়েছে তাদের লিস্ট লাগিয়ে দেওয়া হয়েছে আর তাদের সাসপেন্ডও করা হয়েছে। আর এই বছরের নতুন সিলেকশন লিস্ট লাগাতে হবে। হতে পারে এরকম আরো অনেক ভালো স্টুডেন্ট আছে যারা আগের লিস্টে জায়গাই পায়নি। এই হলো সেই 15 জন ক্যান্ডিডেটের লিস্ট যারা এইভাবে এখানে অ্যাডমিশন নিয়ে ডিগ্রি পেয়ে যাওয়ার পর এখন এমএনসিতে জবও করছে। আমাদের নিজেদের রেপুটেশন এবং ভ্যালুজ মাথায় রেখে ডিসিশন নিতে হবে। ওই সমস্ত স্টুডেন্টকে সামনে আনতে হবে আর ওই সমস্ত স্টুডেন্টের সত্যিটা বুঝতে হবে। স্যার, আমরা আপনাদের জানাতে চাই যে মিস্টার প্রতুল শাস্ত্রীকে 1 বছর আগে দেওয়া MBA ডিগ্রিটা ক্যান্সেল করা হচ্ছে। মিস্টার রাহুল শাহ, মিস্টার গৌরাঙ্গ প্রধান, মিস পল্লবী গুপ্তা, মিস্টার নরেন্দ্র ঝা, আমরা জানতে পেরেছি এই সমস্ত স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটের এন্ট্রান্স এক্সাম দেয়নি, ওনাদের জায়গায় অন্য কেউ অ্যাপিয়ার করেছিল। এই ফ্রড সদ্যই সামনে এসেছে। একটি রেপিউটেড ইউনিভার্সিটি হওয়ার কারণে এটা আমাদের দায়িত্ব যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলোকে ইনফর্ম করা যে সমস্ত স্টুডেন্টকে তারা রিক্রুট করেছে তাদের মধ্যে কেউ কেউ জেনে বুঝে জালিয়াতি এবং মিথ্যার সাহায্য নিয়ে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিল। আর সেই কারণে আমরা এদের ডিগ্রি ক্যান্সেল করেছি আর আমরা আপনাদের এই বিষয়ে অবগত করছি। আজকাল কারাপশন একটা খুব বড় ইস্যু। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত? কারাপশন তো হওয়া উচিত নয়, কিন্তু কি আর করা যাবে, টাকা তো আজকাল সবাই নেয়। সমস্ত দোষীদের আইপিসির ধারা 419, 420, 465, 467, 468 আর 471-এর আওতায় গ্রেফতার করা হয়েছে। এই সব ধারায় জালিয়াতি, চিটিংবাজি আর জাল ডকুমেন্ট ব্যবহার করার কারণে প্রয়োগ করা হয়ে থাকে। এই র্যাকেটের প্রধান দোষী অজয় মেহরা, যে কিনা 2টো কোচিং ক্লাসের মালিক, তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। NMIMS সবার প্রথমে যে পদক্ষেপটা নিল, তারা অ্যাডমিশন প্রসিডিওরে কিছু নিয়ম পাল্টালো। এবার তারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্যান্ডিডেটদের ফটো অ্যাটাচ করা আর জেন্ডার স্পেসিফাই করাকে কম্পালসারি করে দিয়েছে। এই কম্পালশন আগের ফর্মে ছিল না। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাটাচ করা ফটোগ্রাফ এবার একটা অ্যাডমিট কার্ডে প্রিন্ট করা হয় আর সমস্ত লেভেলের টেস্টে এই অ্যাডমিট কার্ড নিজের সঙ্গে রাখা অনিবার্য। একটি প্রতিষ্ঠিত ইনস্টিটিউট জালিয়াতির সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে আইনের সাহায্য নেয় আর এই র্যাকেটের পর্দা ফাঁস করে দেয়। এন্ট্রান্স এক্সামে দুর্দান্ত রেজাল্ট আর দ্বিতীয় স্টেজে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে খারাপ রেজাল্ট। এই একটা ব্যাপারে নজর রাখার সঙ্গে সঙ্গে একটা ঘৃণ্য অপরাধ সামনে এলো। এটা কি সম্ভব যে এই ধরনের জালিয়াতি অন্যান্য ইনস্টিটিউটগুলিতে এখনো চলছে? এই র্যাকেট ধরা পড়াতে শুধু তাদের অ্যাডমিশনই আটকে দেওয়া হয়নি যারা এইভাবে এই বছর অ্যাডমিশন নিতে চেয়েছিল, বরং গত বছরও এইভাবে অ্যাডমিশন যারা নিয়েছিল আর এইভাবে অ্যাডমিশন নিয়ে ডিগ্রি হাসিল করার পর যারা চাকরি করছে তাদের সবাইকেই এর পরিণাম ভুগতে হয়। কিন্তু তাদের থেকেও বেশি যাদের এই জালিয়াতির জন্য লোকসান হয়েছে তারা ছিল সেই সব ডিজার্ভিং ক্যান্ডিডেট যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাডমিশন পায়নি। কারণ তাদের জায়গায় যারা অ্যাডমিশন পেয়েছিল তারা ড্যামি ক্যান্ডিডেট ব্যবহার করে তাদের থেকে বেশি নাম্বার পেয়েছিল। যে চালাকির সঙ্গে যেই প্রফেশনাল পদ্ধতিতে এই জালিয়াতি চলছিল তা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। সত্য তো এটাই যে সমস্ত জালিয়াতির খবরে এই অপরাধীদের সাহস দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে যাই, কিন্তু এই অপরাধ একটুও কমে না, বরং বেড়েই চলেছে। একটার পর্দা ফাঁস হলো তো এরা অন্য পদ্ধতি ঠিক খুঁজে নেয়। প্রত্যেকটা সিস্টেমে কোথাও না কোথাও কোনো না কোনো দুর্বলতা তো থাকেই, যার সুযোগ এরাই নেয়। জালিয়াতি, স্ক্যাম, অনৈতিক ব্যবহার, ঘুষ নেওয়া, ডোনেশনের নামে হওয়া লুট, এই সব কিছুই এখন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই সব অপরাধগুলির জন্য ততটা কঠোর শাস্তি হয় না। এটাই কি কারণ
যার ফলে এই অপরাধ থামার কোনো নামই নিচ্ছে না? এই কারণেই কি অন্যান্য লোকেরা জালিয়াতি আর চিটিংবাজি করার প্রেরণা পাচ্ছে? আপাতত সেই সব স্টুডেন্ট যারা কোর্স করছে আর যাদের অ্যাডমিশন আটকে দেওয়া হয়েছে, তারা কোর্টে ইন্টারিম রিলিফের জন্য একটা রিট পিটিশন দাখিল করেছে, যাতে তাদের এক্সামে বসতে দেওয়া হয়। কোর্টের রায় শোনাতে এখনো বাকি আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।